বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং কনসার্ন, অর্থাৎ অমুনাফাভোগী যে প্রতিষ্ঠান আছে এগুলো হিসাব নিয়ে আমরা কথা বলবো। তাই আমরা প্রথমে জানবো যে অমুনাফাভোগী প্রতিষ্ঠান কী। অমুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে যেসব প্রতিষ্ঠান মুনাফার জন্য প্রতিষ্ঠিত না হয়ে সমাজসেবার জন্য প্রতিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে কি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এবং এখানে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের যে হিসাব থাকে সেটা হচ্ছে রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট, আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, আর এটা হচ্ছে ব্যালেন্স শিট। এখন রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে তার জন্য আমরা যেটা করতে পারি এটা অনেক সময় করা লাগে না, কিন্তু এটার কনসেপ্টটা তোমার থাকতে হবে যে এখানে যে রিসিভ অ্যান্ড পেমেন্টে আমাদের সকল প্রাপ্তি প্রদান, মূলধন, মুনাফা সব জাতীয় কী করতে হয়, প্রাপ্তি প্রদানকে একত্রিত করে রিসিভ অ্যান্ড পেমেন্ট করতে হয় আর কি। তার জন্য রিসিভ অ্যান্ড পেমেন্টের জন্য যে ছক আছে, প্রথমে হচ্ছে ব্যালেন্স বিডি থাকবে, সেখানে ক্যাশ ইন হ্যান্ড থাকবে, ক্যাশ ইন ব্যাঙ্ক থাকবে। এর মধ্যে আমরা রিসিপ্টগুলো লিখব, সব রিসিপ্ট আছে। প্রথম থাকবে সাবস্ক্রিপশন রিসিপ্ট, সেটা কারেন্ট ইয়ার হবে, তারপরে প্রিভিয়াস ইয়ার হবে, লাস্ট ইয়ার হবে, নেক্সট ইয়ার হবে, যেভাবে সবগুলো এটা আমরা লিখব। তো অ্যাডমিশন ফি আসবে, এন্ট্রান্স ফি আসবে, প্রসিড ফ্রম লেকচার আসবে, সেল অফ গ্লাস, সেল অফ ওল্ড নিউজ পেপার, সেল অফ ওল্ড ফার্নিচার, বার রিসিপ্ট, লাইফ মেম্বার ফি, ডোনেশন, হল রিসিপ্ট, হল রেন্ট রিসিপ্ট। আচ্ছা, টোটাল এইভাবে ব্যালেন্স অফ রিসিপ্ট আসবে। আর পেমেন্ট আসবে, সেটা হবে স্যালারি, ইনভেস্টমেন্ট, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্লেটস অ্যান্ড কাটলারি, বার পারচেজ, অফিস এক্সপেন্স, পারচেজ অফ ফার্নিচার, পারচেজ অফ ব্যাটস, আপকিপ অফ গ্রাউন্ড, ড্রামা এক্সপেন্স, নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যাল, পারচেজ অফ বুকস। আর তারপরে আমরা এই রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশের ব্যাক। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব। সেখানে আমাদের ইনকাম যেগুলো আসবে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন আসবে, সেল অফ নিউজ ওয়াচ পেপার, সেল অফ ড্রামা টিকেট, হল রেন্ট, প্রফিট অফ বার, অ্যাডমিশন ফি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সেল অফ গ্রাস, লকার রেন্ট, ডোনেশন অ্যান্ড সাবস্ক্রিপশন, টিউশন ফিস, সেল অফ সফট ড্রিঙ্কস, সেশন চার্জ, লেট ফাইন, বিলিয়ার্ড টেকিং, প্রসিড অফ ফার্নিচার। এইভাবে আমার তোমার কী করতে হবে, সবগুলো আমার প্রসিড অফ লেকচার সর্বশেষ এবার টোটাল ইনকাম যেটা হবে সেটা আমার টোটাল করতে হবে। তারপরে আমার লাগবে এক্সপেন্ডিচারগুলো আমার হবে স্যালারি, ডোনেশন টু পলিটিক্যাল অর্গানাইজেশন, কস্ট অফ ড্রিঙ্কস, আপকিপ অফ গ্রাউন্ড, অ্যানুয়াল ডিনার, ডিপ্রিসিয়েশন অফ অ্যাসেট, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, রিপেয়ারিং অ্যান্ড রিনিউয়াল, কস্ট অফ বোর্ড অ্যান্ড স্টাফ, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার, সেক্রেটারিজ ফিস অ্যান্ড অনারিয়াম, ড্রামা এক্সপেন্স, প্রিন্টিং এর স্টেশনারি, অডিট ফি, হাউস রেন্ট, নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যাল, ট্রাভেলিং এক্সপেন্স, কনভেন্স, এন্টারটেনমেন্ট, টুর্নামেন্ট এক্সপেন্স, গ্রাউন্ডম্যানস স্যালারি, মিটিং এক্সপেন্স, লস অন বার অ্যান্ড রেস্টুরেন্ট, ডায়েট মেডিসিন, রেটস অ্যান্ড ট্যাক্সেস, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, বিলিয়ার্ড টেবিল। এইভাবে টোটাল এক্সপেন্ডিচারটা আমি কী করব, বাইর করব। তারপরে আমি এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার বা সারপ্লাস ব্যালেন্স হোক, মানে সারপ্লাস হতে পারে, ডেফিসিটও হতে পারে আর কি। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা সারপ্লাস হবে, অর্থাৎ ইনকামটা কী হবে, বেশি হবে আর কি। ইনকামটা বেশি হওয়ার পরে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের করতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য আমাদের এটা আমরা জানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা একদিনের জন্য করতে হয়। সেটা আমরা যেই ডেটে করব সেই ডেট আমরা সাধারণত 31 ডিসেম্বর তারিখের জন্য এটা করি। এখানে আমার প্রপার্টিজ অ্যান্ড অ্যাসেটটাকে আগে লিখতে হবে। সেখানে আসবে বিল্ডিং, মেশিন, স্পোর্টস ইকুইপমেন্ট, বুকস, ফার্নিচার, স্টক অফ বার, ইউটেন্সিলস, ইনভেস্টমেন্ট ইন প্রমিসারি নোট, গভর্নমেন্ট সিকিউরিটিজ, বিলিয়ার্ড টেবিল, ইলেকট্রিসিটি ইনস্টলেশন, অল ডেভেলপমেন্ট এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড ইনকাম, ক্যাশ এট হ্যান্ড, ক্যাশ ইন ব্যাঙ্ক। এইভাবে আমার টোটাল অ্যাসেট কী করতে হবে, লিখতে হবে। তারপর আমার আসবে টোটাল লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। এটা হবে প্রথমে ক্যাপিটাল ফান্ড, অ্যাড আসবে লিগেসি, অ্যাড আসবে ডোনেশন, অ্যাড আসবে লাইফ মেম্বার ফিস, অ্যাড বা লেস আসবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার,
পরে আসবে স্পেশাল ফান্ড, অ্যাড আসবে নিউ রিসিভ, লেস আসবে এক্সপেন্স, আর এটা আসবে সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স, আর এটা আসবে এক্সপেন্স ডিউ। এইভাবে আমার ক্যাপিটাল ফান্ড অ্যান্ড লাইবিলিটিস হবে এবং টোটাল অ্যাসেটে যা আসবে ক্যাপিটাল ফান্ড অ্যান্ড লাইবিলিটিসে কী আসবে, একই ফান্ড আসবে। তারপরে আমরা যে ওপেনিং যে ক্যাপিটাল ফান্ডটা আমরা বাই করব তার জন্য আমার কি আছে, স্পেসিফিক কপি আছে আমার, যে সেভাবে করব। সেখানে আসবে ওপেনিং অ্যাসেটে আসবে ক্যাশ এট ব্যাঙ্ক, অ্যাক্রুড ইনকাম, অ্যাডভান্স এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, বার স্টক, আনইউজড স্টেশনারি, ফার্নিচার অ্যান্ড ফিটিং, স্পোর্টস ইকুইপমেন্ট, ক্লাব প্রিমিসেস, বিল্ডিং। তো এভাবে টোটাল ওপেনিং অ্যাসেট আসবে। আর ওপেনিং যে লাইবিলিটি আছে আমার, সেখানে থাকবে তোমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, অ্যাডভান্স রিসিভ, ইনকাম রিসিভড ইন প্রিভিয়াস ইয়ার, সানড্রি ফান্ড থাকবে। এভাবে আমরা কি করব, ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমরা বাই করব, অর্থাৎ অ্যাসেট থেকে লাইবিলিটি লেস করার পর যেই টাকাটা আসবে সেটাই কী হবে, আমাদের ক্যাপিটাল ফান্ড। এইখানে একটা জিনিস বিবেচনা রাখতে হবে যে কিছু কিছু দফা আছে যেটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা অনেক সময় আমরা কী করতে পারি না, ডিটারমাইন করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের বুদ্ধি অনুযায়ী কী করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যেমন চাঁদার ক্ষেত্রে বিগত বা পূর্বের বছর, চলতি বা বর্তমান বছর, অগ্রিম বা পরবর্তী বছরের চাঁদা যেটা, সেটা আমরা যদি ধরি, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, চাঁদাটাকে আমাদের বিগত বছর যেটা, সেটা চলে যাবে প্রারম্ভিক মূলধন তহবিলের সম্পত্তি পাশে, চলতি বছর যেটা সেটা চলে যাবে আইবি হিসাবের ক্রেডিট পাশে, আর পরবর্তী বছর যেটা এটা চলে যাবে উদ্ধৃতপত্রের দায় পাশে। এইভাবে চাঁদাটাকে কী করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে। আরও কিছু ফান্ড বা তহবিল আছে, এটার তহবিল বা ফান্ডের যে পার্থক্য সেগুলো কিন্তু আমার কিন্তু একটু জানতে হবে। যেমন বেতন ভাড়া, এটা কিন্তু কি হবে, এটা রেভিনিউ জাতীয়, কিন্তু আজীবন সভ্যের চাঁদা এটা কিন্তু কি, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে পারে, ক্যাপিটাল ইনকাম হতে পারে, আবার ইয়ে হতে পারে, কী বলে, রেভিনিউ হতে পারে। যেটা যদি কিছু বলা না থাকে, তোমরা ফান্ডের অবস্থা দেখে এটাকে কী করতে হবে, ধরতে পারো। তবে সাধারণত লাইফ মেম্বারটাকে ক্যাপিটাল মুনাফা জাতীয় আয় ধরাই ভালো আর কি, মূলধন জাতীয় আয় ধরাই ভালো। তারপর হচ্ছে উইলকৃত দ্বন্দ্ব বা লিগেসির যেটা আছে, সেটা উদ্বৃত্ত পথের দায় পাশে প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করবে কোনো, এবং এটা কিন্তু যদি বলে যে একটা অংশ রেভিনিউ, সেটা কিন্তু আবার রেভিনিউতে কী করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে প্রবেশ ফি বা এন্ট্রেন্স ফি কিছু লেখা না থাকলে এটাকে মূলধন জাতীয় বা ক্যাপিটাল ইনকাম জাতীয় লিখতে হবে। তো এক্ষেত্রে টিকা দেওয়াটা ভালো। আর ডোনেশন দুই প্রকার আছে, একটা হচ্ছে নিয়মিত ডোনেশন, এটা কিন্তু আয় ব্যয় হিসাবের ইনকামের এক্সপেন্ডিচার যেটা তার ক্রেডিট পাশে বসবে। আর ইরেগুলার ডোনেশন যেটা আছে, এটাও ব্যালেন্স শিটের দায় পাশে প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করে দিবা, যেমন অনুদান, রাষ্ট্রপতির অনুদান ইত্যাদি আর কি। আর মনে রাখতে হবে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান এটা পণ্য বা সেবার বিনিময়ে মুনাফা অর্জনের জন্য হয় না, এটা কিন্তু জনকল্যাণের জন্য। ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মুনাফা অর্জনের জন্য। আর অমুনাফাভোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসটাকে তিনটা ধাপে করতে হয়। এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে প্রথমে ক্যাশ রিসিপ্ট আর ক্যাশ মানে পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট যেটা, এটা কিন্তু করে দেওয়া থাকে আর প্রত্যেকের সাথে এটা করে দেওয়া থাকবে। পরের যে দুইটা প্রাপ্তি প্রদান হিসাব করে দেওয়া থাকলে আয় ব্যয় হিসাব এবং ফিনান্সিয়াল ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী কী করতে হবে। তাহলে এই অঙ্ক করার জন্য এখানে কিন্তু সমন্বয় বিবেচনার বিষয় আছে, সমন্বয়গুলো কিন্তু কী করতে হবে, সাধন করতে হবে। এবং এটা ওই ফাইনাল অ্যাকাউন্টে যে নিয়মের সমন্বয় সাধন করতে হয়, এখানেও কী করতে হয়, সেই নিয়মেই সমন্বয় সাধন করতে হয়। শুধু ওপেনিং ব্যালেন্স ওপেনিং যে আছে আমাদের, ওপেনিং একটা ক্যাপিটাল ফান্ড আমাদের বাই করতে হয়, সেই ফান্ডের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত আইটেমগুলো বিবেচনায় নেওয়ার দরকার সেটা কিন্তু অবশ্যই কী করতে হবে, বিবেচনায় নিতে হবে। এবং এখানে আমরা যেই জিনিসটা দেখলাম যে আমরা যে ইনকাম যেগুলো আছে, ইনকাম সাধারণত বেশি হবে, এক্সপেন্ডিচার কী হবে, কম হবে। এবং ক্যাপিটাল ফান্ড বাইর করার পরে আমাদের দুই পাশ কিন্তু কী হবে, মিলে যাবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো,
আসসালামু আলাইকুম।